আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আছি আমি ফারিহা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা স্টাডি করব সেটি হচ্ছে আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতে প্রথম পত্রের প্রথম যে অধ্যায়টি রয়েছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, সেই চ্যাপ্টারটির ম্যাট্রিক্সের কিছু বেসিক বিষয় সম্পর্কে আমরা আমাদের আজকের ক্লাসটিতে আলোচনা করব। তো এক নজরে একটু দেখে নিই যে আমরা আজকে আমাদের ক্লাসে কি কি পড়ব। আমরা পড়ব ম্যাট্রিক্সের ভূমিকা সম্পর্কে, তার সাথে ম্যাট্রিক্সের সংজ্ঞা বা ডেফিনেশন সম্পর্কে আইডিয়া নিব, ম্যাট্রিক্সের প্রকাশ কিভাবে করা হয় সে সম্পর্কে জানব, ম্যাট্রিক্সের ভুক্তি আসলে কি জিনিস বা উপাদান বলতে আমরা কি বুঝি সেই বিষয়ে জানবো ম্যাট্রিক্সের সারি ও কলাম সম্পর্কে, ম্যাট্রিক্সের ক্রম সম্পর্কে, ম্যাট্রিক্সের সাধারণ আকার কেমন হয় সেই সম্পর্কে জানবো এবং সেই সাথে জানবো ম্যাট্রিক্সের কর্ণ বলতে আসলে আমরা কি বুঝি। ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি ম্যাট্রিক্সের বেসিক বিষয়গুলো তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং বিষয়গুলো তোমাদের কাছে বোধগম্য হবে এবং তোমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো জমে আছে অনেক প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমেই আমরা জানবো হচ্ছে ম্যাট্রিক্সের ভূমিকা সম্পর্কে। এখন প্রথমেই একটা প্রশ্ন আসতে পারে যে আমি যে এই যে বিষয়গুলো সম্পর্কে পড়ছি এটা কি আমাদের পরীক্ষায় আসবে? আসলে উত্তর হচ্ছে না, এগুলো আমাদের পরীক্ষায় আসবে না। কিন্তু আমি যে বিষয়টা সম্পর্কে স্টাডি করছি সেটা বাস্তব জীবনে আমার প্রয়োগটা কী বা এটা আসলে আমার কোন কাজে লাগবে সেই বিষয়টা সম্পর্কে যদি আমার আইডিয়া না থাকে তাহলে কি হয়, ওই বিষয়টা আমাদের কাছে বোরিং লাগে, যে আসলে কি মানে ঠিক বোধগম্য হয় না। এজন্যই প্রথমে আমরা একটু জেনে নিব যে ম্যাট্রিক্স আসলে কি জিনিস এবং এটা আমাদের জীবনে কি কাজে লাগে বা ব্যবহার করা হয়। তো প্রথমে দেখো ম্যাট্রিক্স সম্পর্কে বলা হচ্ছে এটি তথ্য সংগ্রহ এবং সংরক্ষণের একটি সহজতর মাধ্যম। কোনো একটা তথ্যকে সংগ্রহ করে সেটাকে যদি আমরা সহজভাবে উপস্থাপন করতে চাই, সংরক্ষণ করতে চাই, সেই সকল ক্ষেত্রে আমরা ম্যাট্রিক্সকে ব্যবহার করতে পারি। ম্যাট্রিক্সের সূচনা হয় খ্রিস্টপূর্ব 2য় শতকের পূর্বে। আর ম্যাট্রিক্সের জনক বলা হয় কাকে? ম্যাট্রিক্সের জনক বলা হয় আর্থার ক্যালিকে। প্রথম ব্যবহার করেছেন পদার্থবিজ্ঞানী হাইজেনবার্গ তার কোয়ান্টাম বলবিদ্যায়। কোয়ান্টাম বলবিদ্যার নাম তোমরা অবশ্যই শুনে থাকবে, এটা আসলে ফিজিক্সের একটা শাখা যেখানে তোমার এই ম্যাট্রিক্সের ব্যবহার কিন্তু প্রথম করেছেন কে? বিজ্ঞানী হাইজেনবার্গ। এরপরে দেখো এর ব্যবহার কোথায় কোথায় করা হয় সে সম্পর্কে যদি আমরা একটু দেখি। এর ব্যবহার করা হয় সমীকরণ জোটের সমাধান নির্ণয়। আমাদের কাছে যখন সমীকরণ জোট দিয়ে দেওয়া হয় সেই সমীকরণ জোটের সমাধান নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমরা ম্যাট্রিক্সের ব্যবহার করে থাকি। এরপরে রয়েছে পরিসংখ্যানের সম্ভাবনা তত্ত্বে। আচ্ছা, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের একটা শাখা আছে প্রবাবিলিটি থিওরি, সেই ক্ষেত্রে কিন্তু ম্যাট্রিক্সের ব্যবহার করা হয়। এছাড়া উচ্চতর অর্থনীতিতে ব্যবহার করা হয়, সেই সাথে ব্যবসায়িক কাজে গাণিতিক আয় ব্যয় হিসাবের ক্ষেত্রেও কিন্তু ম্যাট্রিক্সের ব্যবহার রয়েছে। এবার আসো ম্যাট্রিক্সের ডেফিনেশন সম্পর্কে একটু জানি। বলা হচ্ছে বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্য আয়তাকারে সারি অর্থাৎ আনুভূমিক রেখা ও কলাম অর্থাৎ উল্লম্ব রেখা বরাবর সাজালে যে একটা আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলা হয়। তো আমরা শুধু রিডিং পড়ব না, আমরা এটা সম্পূর্ণভাবে বোঝার চেষ্টা করব যে কি বলা হচ্ছে। তো প্রথমেই বলা হচ্ছে বিজ্ঞান এবং গণিতের বিভিন্ন তথ্য, এটাকে আমরা সাজাবো কিভাবে? আয়তাকারে। আচ্ছা, আয়তক্ষেত্র সম্পর্কে আমরা জানি এর একটা থাকে দৈর্ঘ্য আর একটা থাকে প্রস্থ। তো এর যে মানে দৈর্ঘ্য যেটা এটাকে আমরা বলতে পারি যে আনুভূমিক রেখা, আর প্রস্থ যেটা সেটাকে আমরা বলতে পারি উল্লম্ব রেখা। তো বলা হচ্ছে এই তথ্যগুলোকে যখন আমি আনুভূমিক রেখা অর্থাৎ সারি বরাবর এবং উল্লম্ব রেখা অর্থাৎ কলাম বরাবর উপস্থাপন করব তখন আমরা কি পাবো? ম্যাট্রিক্স পাবো, বা এই ক্ষেত্রটাকে আমরা ম্যাট্রিক্স বলতে পারি। এখানে তোমাদের জন্য আমি বেশ কিছু উদাহরণ রেখেছি। যেমন দেখো
এই একটা ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স, এখানে প্রত্যেকটাই কি এক একটা আলাদা ম্যাট্রিক্স। তুমি যদি এখানে খেয়াল করো তাহলে দেখতে পাবে এখানে দুইটা সারি রয়েছে, তিনটা কলাম রয়েছে। এখানে একটা সারি রয়েছে, 1 2 3 4, চারটা কলাম রয়েছে। এখানে আবার তিনটা সারি এবং একটি কলাম রয়েছে। এভাবে সারি এবং কলাম আকারে উপস্থাপন করার মাধ্যমে কিন্তু আমরা ম্যাট্রিক্সগুলোকে পেয়েছি। তোমরা এখানে দেখতে পারো নিচে আরও কিছু উদাহরণ উপস্থাপন করেছি, যেমন এই একটা ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স, এটাও কি একটা ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা দেখো এখানে একটা সমীকরণকে উপস্থাপন করা হয়েছে। আচ্ছা, এই সমীকরণ থেকে আমরা কি করতে পারি? একটা ম্যাট্রিক্স গঠন করতে পারি। কিভাবে? এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে এক্স এর একটা টার্ম আছে, ওয়াই এর একটা টার্ম আছে, জেড এর একটা টার্ম আছে, এবং আমাদের যে কনস্ট্যান্ট বা ধ্রুব রাশি তার কিন্তু একটা টার্ম রয়েছে। তো আমরা এক্স এর যে সহগগুলো রয়েছে সেই সহগগুলোকে নিয়ে একটা কলাম গঠন করেছি, ওয়াই এর সহগগুলোকে নিয়ে একটা কলাম গঠন করেছি, জেড এর সহগগুলোকে নিয়ে একটা কলাম গঠন করেছি, এবং ধ্রুবক পদগুলোকে নিয়ে কিন্তু একটা কলাম গঠন করেছি, এবং এভাবে কিন্তু আমি একটা ম্যাট্রিক্স গঠন করতে সক্ষম হয়েছি। এবার আসো ম্যাট্রিক্সের প্রকাশ কিভাবে করা হয়। ম্যাট্রিক্সকে আমরা সাধারণত তিনভাবে প্রকাশ করে থাকি। কি কি? দেখো, প্রথম বন্ধনীর মাধ্যমে প্রকাশ করতে পারো, তৃতীয় বন্ধনীর মাধ্যমে, এবং সেই সাথে উল্লম্ব জোড়া বার, মানে দুইটা উল্লম্ব রেখা, এই সাইডেও দেখো দুইটা, এখানেও দুইটা, তো উল্লম্ব জোড়া বার দ্বারা আমরা ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারি। ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, অ্যান্ড এখানে হচ্ছে দুইটা কি উল্লম্ব জোড়া বার। তাহলে এই আলোচনা থেকে আমি এখানে একটা সংক্ষেপে বলতে পারি যে ম্যাট্রিক্স হলো সংখ্যার আয়তাকার বিন্যাস যা বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে। ঠিক আছে, এরপরে আমরা জানব ম্যাট্রিক্সের ভুক্তি, ম্যাট্রিক্সের উপাদান অথবা এন্ট্রি অথবা এলিমেন্ট, যাই বলো না কেন, এই বিষয়গুলো সম্পর্কে জানব। এখন ম্যাট্রিক্সের উপাদান বা ম্যাট্রিক্সের ভুক্তি বলতে আমরা আসলে কি বুঝি একটু খেয়াল করো। বলা হচ্ছে ম্যাট্রিক্স গঠনকারী সংখ্যাগুলোকে ম্যাট্রিক্সের ভুক্তি অথবা উপাদান বলে। অর্থাৎ আমি যে এই যে ম্যাট্রিক্সটা গঠন করলাম, এখানে দেখো এ একটা ম্যাট্রিক্স, ওকে, এখানে দেখো এ একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটাকে আমি যখন গঠন করছি, গঠন করার ক্ষেত্রে আমি এখানে কতগুলো কি সংখ্যা ব্যবহার করেছি, 7 6 0 -4 3 8। তো এই যে ম্যাট্রিক্স গঠন করার জন্য আমি যে সংখ্যাগুলোকে ব্যবহার করছি, এই সংখ্যাগুলোই হচ্ছে এক একটা ভুক্তি। তাহলে এ ম্যাট্রিক্সের মধ্যে 7 ম্যাট্রিক্স এর একটা ভুক্তি, -4 এর একটা ভুক্তি, 3 ম্যাট্রিক্স এর একটা ভুক্তি। তো বলা হচ্ছে যে ম্যাট্রিক্সকে বোঝানোর জন্য আমরা সচরাচর বড় হাতের অক্ষরগুলোকে ব্যবহার করে থাকি, যেমন এ বি সি ডি এক্সেট্রা। আর ম্যাট্রিক্সের যে ভুক্তি, এই ভুক্তিকে বোঝানোর জন্য আমরা স্মল লেটারের যে এবিসিগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে থাকি। যেমন এখানে এ একটা ম্যাট্রিক্স, এর ভুক্তিগুলোকে আমি প্রকাশ করব কিভাবে? দেখো, এটা হচ্ছে আমার ম্যাট্রিক্স, এই জন্য আমি এটাকে ক্যাপিটাল লেটারে কি করেছি? প্রকাশ করেছি। আর এখানে এগুলা কি? এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্সের ভুক্তি, এই জন্য আমি এগুলোকে স্মল লেটারে প্রকাশ করেছি। এ দেখো A11 A12, এটার মানে বোঝাচ্ছে এই ভুক্তিটা 1 নম্বর সারির 1 নম্বর কলমে অবস্থান করছে। 1 2 দ্যাট মিনস এটা 1 নম্বর সারির 2 নম্বর কলমে অবস্থান করছে। 1 3 মানে হচ্ছে এটি 1 নম্বর সারির 3 নম্বর কলমে অবস্থান করছে। অনুরূপভাবে এগুলো সম্পর্কে বলতে পারি, যেমন A22 2 নম্বর সারির 2 নম্বর কলমে অবস্থান করছে। দেখো, বি হচ্ছে একটা ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের ভুক্তিগুলো কি কি? B11 B12 B21 B22। তো এটা ছিল হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ভুক্তি বা উপাদান। এরপরে আসো আমরা জানবো ম্যাট্রিক্সের সারি এবং ম্যাট্রিক্সের কলাম সম্পর্কে। আচ্ছা, ম্যাট্রিক্সের সারি এবং কলাম বলতে আমরা কি বুঝি? দেখো, প্রথমেই বলেছি ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হচ্ছে সংখ্যার আয়তাকার বিন্যাস।
এখন আয়াতাকার বিন্যাস যখন বলা হচ্ছে তার মানে আমি এখানে দুইটা সেকশন পাবো, একটা হচ্ছে আনুভূমিক রেখা আর একটা হচ্ছে উল্লম্ব রেখা। আনুভূমিক রেখা মানে কি, যে রেখাগুলো এভাবে এভাবে থাকে, আর উল্লম্ব রেখা মানে কি, যেগুলো এরকম লম্বালম্বিভাবে অবস্থান করে। তো আনুভূমিক যে রেখাগুলো রয়েছে এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে সারি, আর উল্লম্ব যে রেখাগুলো রয়েছে এগুলোকে আমরা বলে থাকি কলাম। এখন বলা হচ্ছে যে ম্যাট্রিক্সের অন্তর্ভুক্ত ভুক্তিগুলোর আনুভূমিক রেখাগুলোকে সারি বলা হয় এবং ম্যাট্রিক্সের অন্তর্ভুক্ত যে ভুক্তিগুলো রয়েছে তার উল্লম্ব রেখাগুলোকে কলাম বলা হয়। এখানে একটু উদাহরণটা যদি একটু খেয়াল করো, দেখো এখানে 6, 3, 9 মিলে প্রথম সারি, এটা হচ্ছে 1, 7, 8 মিলে আমার দ্বিতীয় সারি, 2, 3, 5 মিলে তৃতীয় সারি। তাহলে এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি। আর এক্ষেত্রে যদি আমরা দেখি 6, 1, 2 আমাদের প্রথম কলাম, 3, 7, 3 এটা আমাদের দ্বিতীয় কলাম, 9, 8, 5 এটা আমাদের তৃতীয় কলাম। তাহলে এটা হচ্ছে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। এখন দেখো এখানে আমরা এই জায়গাটাকে আরেকটু স্পষ্টভাবে যদি আমরা বলতে চাই, দেখো এটা যদি তোমরা দেখো তোমাদের কাছে বিষয়টা একদমই স্পষ্ট হয়ে যাবে। সেটা কি, সেটা হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে প্রথম আনুভূমিক রেখা বা প্রথম সারি, দ্বিতীয় আনুভূমিক রেখা বা দ্বিতীয় সারি, তৃতীয় আনুভূমিক রেখা বা তৃতীয় সারি, প্রথম উল্লম্ব রেখা বা প্রথম কলাম, দ্বিতীয় উল্লম্ব রেখা বা দ্বিতীয় কলাম, তৃতীয় উল্লম্ব রেখা বা তৃতীয় কলাম। তাহলে এই হচ্ছে আমাদের সারি এবং কলাম সম্পর্কিত যে একটা প্রাথমিক ধারণা, সেটা আশা করি তোমাদের জায়গাটা পরিষ্কার হয়েছে। এরপরে আসো ম্যাট্রিক্সের ক্রম সম্পর্কে জানবো। ম্যাট্রিক্সের ক্রম বলতে আসলে আমরা কি বুঝি? বলা হচ্ছে যদি কোনো একটা ম্যাট্রিক্সে আমার m সংখ্যক সারি থাকে এবং সেই ম্যাট্রিক্সটাতে যদি আমার n সংখ্যক কলাম থাকে, তাহলে সেই ম্যাট্রিক্সকে আমি কি বলবো? m/n ক্রমের ম্যাট্রিক্স বলা হয়। লেখা হয় হচ্ছে এরকমভাবে m × n এবং এটাকে আমরা বলি হচ্ছে m/n। এখানে m কি ইন্ডিকেট করে? m ইন্ডিকেট করে হচ্ছে সারি সংখ্যাকে, আর n কাকে ইন্ডিকেট করে? n ইন্ডিকেট করে হচ্ছে কলাম সংখ্যাকে। যেমন আমরা যদি এ ম্যাট্রিক্সটার দিকে একটু দেখি, দেখো তো এখানে আমার সারি কয়টা আছে? 1, 2, 3, এইটা হচ্ছে আমার 3 সারি সংখ্যা। ফার্স্টে সারিটাকে ইন্ডিকেট করা হয়, তারপরে কলামকে ইন্ডিকেট করা হয়। তারপরে এটার দিকে যদি একটু খেয়াল করো, এটা হচ্ছে আমার 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলাম, তাহলে 3টা কলাম এই জন্য। তাহলে আমি এই ম্যাট্রিক্সটাকে বলতে পারি কি 3/3 ক্রমের ম্যাট্রিক্স বা 3/3 ক্রমের একটি ম্যাট্রিক্স। এখানে সারি কয়টা? 3টা, তার মানে আমার m এর ভ্যালু 3, কলাম কয়টা? 3টা, তাহলে n এর ভ্যালু 3, তাহলে a একটি 3/3 ক্রমের ম্যাট্রিক্স। আর একটা উদাহরণ যদি একটু দেখি, এই যে বি ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে তোমার সারি কয়টা? একটা, কলাম কয়টা? 1, 2, 3, 4, 4টা। তাহলে সারি অর্থাৎ m এর ভ্যালু হচ্ছে 1, n এর ভ্যালু 4, তাহলে আমি বলতে পারি বি হচ্ছে 1/4 ক্রমের একটি ম্যাট্রিক্স। সি ম্যাট্রিক্সটাতে তোমরা দেখতে পারো এখানে আমার কলাম রয়েছে একটা, সারি রয়েছে 4টা, এই জন্য আমি বলতে পারি আমার m এর ভ্যালু 4, n এর ভ্যালু 1, তার মানে সি হচ্ছে একটি 4/1 ক্রমের ম্যাট্রিক্স। পরেরটায় যদি দেখি একটু এইটা, তাহলে কি আছে এখানে ভুক্তিগুলোর দিকে যদি একটু খেয়াল করো, তাহলে এখানে আমার সারি আছে কয়টা? এই পর্যন্ত যেতে যেতে প্রায় m সংখ্যক সারি আছে, আর কলাম যদি বলি পর্যন্ত যেতে 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 n সংখ্যক কলাম আছে। তাহলে আমার m এর ভ্যালু কত? m, আর n এর ভ্যালু n। তাহলে আমি কি বলতে পারি? এই যে আমার ডি ম্যাট্রিক্সটা রয়েছে এটি m/n ক্রমের একটি ম্যাট্রিক্স। এবার আসো ম্যাট্রিক্সের সাধারণ আকার সম্পর্কে আমরা একটু জেনে নেই, বা জেনারেল ফর্ম অফ ম্যাট্রিক্স। এখানে যদি একটু খেয়াল করো 2/2 ক্রমের যে কোনো ম্যাট্রিক্স এ হলে আমরা এটাকে এইভাবে প্রকাশ করতে পারি, এইভাবে প্রকাশ করতে পারি। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এখানে আই এবং জে, আই দ্বারা বোঝাচ্ছে ওই ভুক্তির কত নাম্বার সারিতে অবস্থিত,
আর যে দ্বারা বোঝানো হয় ওই ভুক্তিটি কত নাম্বার কলামে অবস্থিত। তাহলে কি বললাম বলো তো? বললাম যে এ যদি একটা ম্যাট্রিক্স হয় তখন আমরা এখানে দেখেছি হচ্ছে এম আর এন, এম বার এন দ্বারা আমরা ম্যাট্রিক্সের ক্রমটাকে বুঝে থাকি, যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা কয়টি এবং ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কয়টি। আর এখানে যখন আমি স্মল লেটারে এ কে লিখছি এবং আই জে কে লিখছি, আই দ্বারা বোঝাচ্ছি এই ভুক্তিটি কত নাম্বার সারিতে অবস্থান করছে, এবং এই জে দ্বারা বোঝানো হচ্ছে যে ভুক্তিটি কত নাম্বার কলামে অবস্থান করছে। যেমন আমি যদি এই ম্যাট্রিক্সের দিকে একটু খেয়াল করি, এই যে ভুক্তিটা, এখানে তোমার আয়ের ভ্যালু কত হবে? আয়ের ভ্যালু হবে হচ্ছে 1, আর এখানে জে এর ভ্যালু কত হবে? জে এর ভ্যালুও হবে হচ্ছে 1। দ্যাট মিনস এখানে বোঝাচ্ছে এটি 1 নাম্বার সারির 1 নাম্বার কলামে অবস্থিত। বোঝাতে পেরেছি? এবং এখানে এই যে 2টা, এটা এম এর ভ্যালু আর এটা হচ্ছে এন এর ভ্যালু। এটা দ্বারা আমরা সারি সংখ্যাকে বোঝাচ্ছি আর এটা দ্বারা কলাম সংখ্যাটাকে বোঝাচ্ছি। যেমন তাহলে ভুক্তির অবস্থান এ আই জে, এটা দ্বারা আমরা কি বোঝাচ্ছি? ভুক্তির অবস্থানকে বোঝাচ্ছি। ভুক্তির অবস্থান কত নম্বর সারির কত নম্বর কলামে তা নির্দেশ করে। আয়ের ভ্যালুটা আমার 1 2 3 থেকে শুরু করে এম পর্যন্ত হতে পারে, এবং জের যে ভ্যালুটা রয়েছে এটা 1 2 3 থেকে শুরু করে এন পর্যন্ত হতে পারে। আচ্ছা, এখানে দেখো আরেকটু পরিষ্কার করে যদি বলি, তাহলে এখানে দেখা যাবে যে তোমার এ যেটা, এখানে একটা ম্যাট্রিক্সকে দেখো উদাহরণ হিসেবে নেওয়া হয়েছে। এখানে 2 দ্বারা আমি কি বোঝাচ্ছি? এ, এই যে এটার ভুক্তি এ, তাহলে এর অবস্থান কত? 2 নাম্বার সারির 3 নাম্বার কলামে। ওকে, তাহলে আয়ের ভ্যালু এখানে 2 আর জে এর ভ্যালু 3। এটার ক্ষেত্রে যদি তোমরা একটু দেখো -2 এর ক্ষেত্রে, তাহলে এই ভুক্তির অবস্থান হচ্ছে আমরা বলতে পারি A32। দ্যাট মিনস এখানে আয়ের ভ্যালু 3 আর জে এর ভ্যালু 2, অর্থাৎ এটি 3 নাম্বার সারির 2 নাম্বার কলামে অবস্থান করছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা 2x2 ক্রমের ম্যাট্রিক্স। এটা দেখো আরেকটু হয়তো ক্লিয়ার হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে। তাহলে এম সংখ্যক সারি এবং এন সংখ্যক কলাম বিশিষ্ট একটা ম্যাট্রিক্স যদি হয় এ, তাহলে ভুক্তি কত হবে? আয়ের ভ্যালুটা 1 2 3 থেকে শুরু করে এম পর্যন্ত হতে পারে, আর জে এর ভ্যালুটা এন পর্যন্ত হতে পারে। তাহলে এই যে ফর্মটা, এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের সাধারণ আকার। এরপরে আসো খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের কর্ণ। কারণ এখান থেকে আমাদেরকে ম্যাট্রিক্সের অনেকগুলো প্রকারকে আমরা বুঝতে পারবো, এবং আমাদের ম্যাথমেটিক্সেও কিন্তু এই জিনিসটার গুরুত্ব রয়েছে। ঠিক আছে, আমরা যখন অঙ্ক সমাধান করব এই বিষয়টার গুরুত্ব রয়েছে। আচ্ছা, ম্যাট্রিক্সের কর্ণ 2 রকম হতে পারে। একটা হচ্ছে মুখ্য বা প্রধান কর্ণ, আর একটা হচ্ছে গৌণ কর্ণ বা বলতে পারি কর্ণ। এখন আসলে মূল বিষয়টাই হচ্ছে আমাদের মুখ্য কর্ণ বা প্রধান কর্ণকে ঘিরে। তাহলে আমরা আলোচনা করব মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ, প্রিন্সিপাল অর মেইন ডায়াগোনাল। মনে করো যে এ হচ্ছে একটা n/n ক্রমের ম্যাট্রিক্স। কেন n/n ক্রমের ম্যাট্রিক্স বলছি? আমি যখন কর্ণ নিয়ে আলোচনা করব তখন আমার ম্যাট্রিক্সটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এখন বিষয়টা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স কি? তো আমরা বর্গক্ষেত্র সম্পর্কে অবশ্যই জানি। বর্গক্ষেত্র সম্পর্কে আমরা কি জানি? এর দৈর্ঘ্য এবং এর প্রস্থ সমান হয়ে যায়, তাই না? এর প্রত্যেকটা বাহুই সমান। তার মানে বুঝতে হবে আমার কলাম সংখ্যা এবং সারি সংখ্যা সমান হয়ে যাবে। এটাকে আমি n/n ক্রমের ম্যাট্রিক্সও বলতে পারবো, আবার m/m ক্রমের ম্যাট্রিক্সও বলতে পারবো। কেন? কারণ আমার তো এখানে n এবং m এর ভ্যালুটা সমান হয়ে যাচ্ছে। সারি যদি 3টা হয়, কলামও 3টা হবে। আবার মনে করো যে কলাম যদি 2টা হয়, সারিও 2টা হবে। আচ্ছা, এখন এখানে দেখো যদি n ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স হয়, এখন A11 A12 এই যে ভুক্তিগুলো নিয়ে যে কর্ণটা গঠিত হয় সেটাকে আমরা বলে থাকি মুখ্য বা প্রধান কর্ণ। অর্থাৎ এমন একটি কর্ণ যেখানে আমার সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হয়ে যায়। যদি আমরা এদিকে দেখি, এই ভুক্তিটা কত? 1 1, এটা কত?
2 2, এভাবে 3 3, এভাবে ANN পর্যন্ত। এই কর্ণটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। এই যে চিত্রটা রয়েছে এটার দ্বারা তোমরা হয়তো বিষয়টা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে। যেমন একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3x3 ক্রমের একটা ম্যাট্রিক্স। তাহলে তুমি দেখো এখানে আমার A11, A22, তারপরে হচ্ছে তোমার A33। আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এটা A22 হবে। আচ্ছা A11, A22, A33, অর্থাৎ দেখো এখানে আমার কিন্তু সারি সংখ্যা কলম সংখ্যা একই, এটাও তাই এটাও তাই। এই ধরনের কর্ণগুলোকে আমরা বলে থাকি মুখ্য বা প্রধান কর্ণ। তাহলে এই কর্ণটাকে বাদ দিয়ে যে আমরা অন্য আর একটা কোণা পাচ্ছি বা অন্য আর একটা কর্ণ পাচ্ছি, এটাকে আমরা কি বলবো? গৌণ কর্ণ বা শুধু কর্ণ। এখন প্রধান কর্ণের বৈশিষ্ট্য হিসেবে আমরা কি বলতে পারি? প্রধান কর্ণের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা বলতে পারি প্রধান কর্ণের ভুক্তিগুলো সমান সংখ্যক সারি ও সমান সংখ্যক কলামে অবস্থিত। আমাদের আজকের পাঠটি এই পর্যন্তই থাকবে। তোমরা ভালোভাবে অনুশীলন করো এবং ক্লাসটি করার পরে নিজেরা এটা আরেকবার একটু রিভাইজ করো। আশা করছি টপিকসগুলো তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং সেই সাথে বোধগম্য হবে। আর যেহেতু আমার চ্যানেলটি একদমই নতুন, তাই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক দিও, এটি কাজের উৎসাহ বাড়াবে। এবং তোমাদের কাছে যদি এটা উপকারী বলে মনে হয় তাহলে সাথে থেকো। আশা করছি তোমাদেরকে নিরাশ করব না। তো পড়তে থাকো, শিখতে থাকো। আল্লাহ হাফেজ।